আসসালামু আলাইকুম। কুমিল্লা মডার্ন হাই স্কুলে আয়োজিত অনলাইন শিক্ষা কার্যক্রমে কুমিল্লা মডার্ন হাই স্কুলের অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদেরকে অনলাইন ক্লাসে স্বাগতম জানাচ্ছি। আমি সহকারী শিক্ষক মোহাম্মদ মনিরুজ্জামান মনির, কুমিল্লা মডার্ন হাই স্কুল, কুমিল্লা। অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, আমরা আজকে বার্ষিক পরীক্ষার সিলেবাসে তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয়ে চতুর্থ অধ্যায় স্প্রেডশিটের ব্যবহার নিয়ে আলোচনা করব। আশা করি তোমরা মনোযোগ সহকারে ক্লাসটি দেখবে এবং কোনো কিছু না বুঝতে পারলে বারবার ক্লাসটি দেখবে। এরপরে যদি না বুঝতে পারো তাহলে যেই পার্ট বা যেই টপিক বুঝতে পারবে না সেই টপিকসের নির্দিষ্ট প্রশ্ন তৈরি করবে, সেই প্রশ্ন কমেন্টসে দিবে বা আমার সাথে যোগাযোগ করবে সেই প্রশ্নের উত্তরগুলো জানার জন্য। তাছাড়া আমি চেষ্টা করব সেই প্রশ্নগুলো আঙ্গিকে একটি ক্লাস অনলাইনে দিতে। আর ভালো করে বুঝতে হলে বারবার পড়ার, চ্যাপ্টারটি বারবার পড়ার কোনো বিকল্প নেই। তুমি ভালো রেজাল্ট করতে হলে তোমাকে অবশ্যই বইয়ের প্রত্যেকটি লাইন ভালোভাবে পড়তে হবে, প্রত্যেকটি পার্ট ভালোভাবে পড়তে হবে, ইম্পর্টেন্ট লাইনগুলো মুখস্থ করে ফেলতে হবে, ইম্পর্টেন্ট পার্টগুলো মুখস্থ করে ফেলতে হবে। যেহেতু তোমরা জানো যে তথ্য যোগাযোগ প্রযুক্তি জেএসসি পরীক্ষায় 50 নম্বরের হয়ে থাকে। এর মধ্যে 25 নম্বরের সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দিতে হয়, 8টি প্রশ্ন থেকে 5টি প্রশ্নের উত্তর দিতে হবে এবং বাকি 25 নম্বরের নৈবেত্তিক বা অবজেক্টিভ কোয়েশ্চেন আসবে। অবজেক্টিভ এবং সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর উভয়টিতেই ভালো করতে হলে তোমাকে প্রচুর পরিমাণে বই পড়তে হবে, অর্থাৎ বারবার পড়তে হবে। যাক, আমরা আজকে স্প্রেডশিটের ব্যবহার নিয়ে আলোচনা করব। স্প্রেডশিটের ব্যবহারের আগে তোমাদেরকে অবশ্যই বুঝতে হবে যে স্প্রেডশিটটা কি। স্প্রেডশিটটা হলো কম্পিউটারে হিসাব নিকাশের প্রোগ্রাম। সেই প্রোগ্রামগুলো আমরা বিভিন্ন ফলাফল নির্ধারণী কাজে, বিভিন্ন হিসাব নিকাশের কাজে ব্যবহার করি। তোমরা জানো যে মানব জাতির আদিকাল থেকে মানুষকে বিভিন্ন বিষয়ের হিসাব রাখতে হতো। কখনো পাথরে, কখনো গাছের বাকলে, বিভিন্ন প্রকারে মানুষ চিহ্ন দিয়ে হিসাব রাখার চেষ্টা করত এবং মানুষের এই চেষ্টা থেকেই মানুষ হিসাব নিকাশকে সহজতর করার স্বার্থে আবিষ্কার করে অ্যাবাকাস নামক একটি গণনাকারী যন্ত্র। অর্থাৎ প্রাচীন গণনাকারী যন্ত্র হলো অ্যাবাকাস। যখন কাগজ কলম আবিষ্কার হয়, বিশেষ করে কাগজ আবিষ্কার হয়, সেই কাগজেই মানুষ হিসাব রাখা চেষ্টা করত। প্রযুক্তিগত বিকাশের কারণে মানুষ ক্যালকুলেটর আবিষ্কার করে এবং মানুষকে হিসাব নিকাশের কাজে কিছুটা স্বস্তি এনে দেয়। তবুও জটিল ও দীর্ঘ হিসাবের ক্ষেত্রে মানুষের সমস্যা থেকেই যায়, কিন্তু মানুষ চেষ্টা করতেই থাকে এবং মানুষ এই চেষ্টা কম্পিউটার আবিষ্কার করে। সেই কম্পিউটার আবিষ্কার করার পর মানুষের এই জটিল হিসাব নিকাশ করার বা দীর্ঘ হিসাব নিকাশ করার সমস্যা অনেকটাই দূর হয়। এখন কম্পিউটারে হিসাব নিকাশ করতে হলে কিছু হিসাব নিকাশের সফটওয়্যার প্রয়োজন।
এই সফটওয়্যারগুলোকেই সাধারণত স্প্রেডশিট বলা হয়ে থাকে। স্প্রেডশিটের আবেদনিক অর্থ হলো ছড়ানো বড় মাপের কাগজ। ব্যবসা প্রতিষ্ঠানের আর্থিক হিসাব সংরক্ষণের জন্য, বিভিন্ন ধরনের পরীক্ষার ফলাফল নির্ধারণের জন্য, এছাড়া বিভিন্ন অফিস আদালতের জটিল জটিল হিসাব নিকাশ করার জন্য এই ধরনের স্প্রেডশিট ব্যবহার করা হয়। সাধারণত এই ধরনের স্প্রেডশিটের ছক কাগজে একটা ব্যবসা প্রতিষ্ঠানের পূর্ণাঙ্গ হিসাব তুলে ধরা সম্ভব। একসময় কাগজের স্প্রেডশিট ছিল, এখন সেটি কম্পিউটার নির্ভর বা সফটওয়্যার নির্ভর স্প্রেডশিট প্রোগ্রাম হয়ে গেছে। এর ফলে কাগজের স্প্রেডশিটের স্থান আস্তে আস্তে সফটওয়্যার নির্ভর স্প্রেডশিট প্রোগ্রাম দখল করে নিয়েছে। তাই স্প্রেডশিটের ব্যবহারও, অর্থাৎ কম্পিউটার স্প্রেডশিটের ব্যবহারও জনপ্রিয় হয়ে উঠছে। 70-এর দশকে শেষের দিকে অ্যাপল নামক কোম্পানি ভিসি ক্যালক নামক সর্বপ্রথম ভিসি ক্যালক নামক স্প্রেডশিট সফটওয়্যার উদ্ভাবন করে। পরবর্তীকালে বিল গেটসের মাইক্রোসফট কোম্পানি মাইক্রোসফট এক্সেল নামক স্প্রেডশিট প্রোগ্রাম তৈরি করে। পর্যায়ক্রমে ওপেন অফিস ক্যালক, স্প্রেডশিট নামের স্প্রেডশিট সফটওয়্যার উদ্ভাবিত হয়। বর্তমানে সবচেয়ে বেশি ব্যবহৃত জনপ্রিয় স্প্রেডশিট সফটওয়্যার হলো মাইক্রোসফট কোম্পানির এক্সেল। তোমরা সবাই জানো, আমরা ডেস্কটপ, ল্যাপটপ, যে ধরনের কম্পিউটারই ব্যবহার করি না কেন, সবগুলোই কম্পিউটারই, অর্থাৎ বেশিরভাগ কম্পিউটার উইন্ডোজ নির্ভর, এবং উইন্ডোজও মাইক্রোসফট কর্পোরেশনের তৈরি অপারেটিং সিস্টেম। মাইক্রোসফট কর্পোরেশনের তৈরি অপারেটিং সিস্টেম যেমন জনপ্রিয়, তেমনি তাদের আবিষ্কৃত অফিস প্যাকেজ সফটওয়্যার ও জনপ্রিয়, এবং অফিস প্যাকেজ সফটওয়্যারেরই একটি অন্যতম এক্সিকিউটিভ প্রোগ্রাম হলো মাইক্রোসফট এক্সেল। তাই মাইক্রোসফট এক্সেল যেহেতু উইন্ডোজের মতো ব্যবহার করা মোটামুটি সহজ, সেজন্য এই স্প্রেডশিট সফটওয়্যারটি সবচেয়ে বেশি ব্যবহৃত হচ্ছে এবং জনপ্রিয় হয়ে উঠেছে। আমরা এভাবেই পর্যায়ক্রমে পাওয়ার পয়েন্ট স্লাইডের মাধ্যমে বোঝার চেষ্টা করব। এই চিত্রগুলো, অর্থাৎ এই দুটো চিত্র যদি তোমরা লক্ষ্য করো, তাহলে তোমরা কি দেখতে পাও? দুজন লোক দুটি চিত্রে দু ধরনের কম্পিউটারে কাজ করছে। একটি হলো ডেস্কটপ কম্পিউটার, একটি ল্যাপটপ কম্পিউটার। কিন্তু তোমরা দেখো, দুটো কম্পিউটারের মধ্যে স্প্রেডশিট প্রোগ্রাম ব্যবহার করা হচ্ছে। তার মানে তারা কাগজের স্প্রেডশিট ব্যবহার না করে কম্পিউটার নির্ভর স্প্রেডশিট প্রোগ্রাম ব্যবহার করছে তাদের হিসাব নিকাশ সঠিকভাবে এবং দ্রুত গতিতে করার জন্য। এখন আমাদেরকে যদি প্রশ্ন করা হয় যে হিসাব নিকাশের জন্য কোন প্রোগ্রাম ব্যবহার করা হয়, তখন আমরা অনায়াসই বলবো মাইক্রোসফট এক্সেল। কারণ মাইক্রোসফট এক্সেল হচ্ছে সবচেয়ে জনপ্রিয় এবং বহুল ব্যবহৃত স্প্রেডশিট প্রোগ্রাম। এই দুটো চিত্র লক্ষ্য করলে আমরা দেখতে পাই, দুটো চিত্রের ব্যক্তিগুলো অত্যন্ত হাস্যোজ্জ্বল অবস্থায় আছে, কারণ তারা তাদের বড় বড় কোম্পানিগুলোর হিসাব নিকাশ স্প্রেডশিটের মাধ্যমে করে ফেলেছে। এতে তাদের হিসাব নিকাশ দ্রুত এবং নির্ভুল হয়েছে, এজন্য তাদের মুখে হাসি ফুটে উঠেছে। কিন্তু যদি এই হিসাব নিকাশ কাগজ নির্ভর হতো,
তাহলে অবশ্যই সেখানে ভুলভ্রান্তি হতো এবং তাদের মুখের এই হাসি থাকতো না, সেখানে তাদের মুখ থাকতো মলিন। তাহলে আমাদেরকে এই পরিপ্রেক্ষিতে যদি প্রশ্ন করা হয় যে কম্পিউটারে কিসের মাধ্যমে হিসাবের কাজ দ্রুত ও নির্ভুলভাবে করা যায়, আমরা সহজেই বলবো যে স্প্রেডশিট সফটওয়্যার ব্যবহারের মাধ্যমে হিসাবের কাজ দ্রুত ও নির্ভুলভাবে করা যায়। এবার আমরা দেখব স্প্রেডশিট সফটওয়্যারের বহুল ব্যবহারের ক্ষেত্র সমূহ। কি কি ক্ষেত্রে স্প্রেডশিট ব্যবহার করা যায় তোমরা বলতে পারবে? দেখো, যে কোনো গাণিতিক হিসাবে স্প্রেডশিট সফটওয়্যার ব্যবহার করা যায়। আমরা সাধারণত যোগ, বিয়োগ, গুণ, ভাগ এই সকল অঙ্ক অনেক বেশি করে থাকি। এই সকল অঙ্ক সহ অন্যান্য যত গাণিতিক হিসাব আছে, সব ধরনের গাণিতিক হিসাবের জন্যই নির্ভরযোগ্য প্রোগ্রাম হলো স্প্রেডশিট প্রোগ্রাম। চিত্র দেখলে তোমরা বুঝতে পারবে যে একটি কলামের B2 সেলের মধ্যে 2000 এবং C2 সেলের মধ্যে 5000 দেওয়া আছে এবং D2 সেলের মধ্যে যোগফল দেওয়া আছে 7000। তোমরা হয়তো মনে করেছো যে এই যোগটি এমনিতেই বসিয়ে দেওয়া আছে, কিন্তু আসলে না, এর জন্য একটি যোগ্য সূত্র ব্যবহার করা হয়েছে। এভাবে বিভিন্ন ধরনের ব্যবসায়িক হিসাব নিকাশ বা ব্যবসায়িক তুলনা করতে আমরা স্প্রেডশিট ব্যবহার করতে পারি। ক্রিকেট খেলা একটি জনপ্রিয় খেলা, সেই খেলার প্রত্যেকটি ধাপেই ব্যবহার করা হয় স্প্রেডশিট সফটওয়্যার। যেমন চিত্রে বেশ কিছু দলের খেলার পয়েন্টের তালিকা এবং নেট রান রেটের তালিকা তুলে ধরার জন্য স্প্রেডশিট ব্যবহার করা হয়েছে। এছাড়া পরিসংখ্যান অফিস সহ সব ধরনের অফিস আদালতে গাণিতিক হিসাবই এখন মাইক্রোসফট এক্সেল বা স্প্রেডশিট সফটওয়্যারের মাধ্যমে করা হয়েছে। শুধু এই নয়, স্প্রেডশিটের ব্যবহারের আরো ক্ষেত্র রয়েছে, যেমন গবেষণার ক্ষেত্রে ব্যাপকভাবে স্প্রেডশিট ব্যবহার করা হয়। বর্তমানে আমাদের দেশে যে সকল পরীক্ষা চালু আছে, পিএসসি, জেএসসি, এসএসসি, এইচএসসি সহ নানা ধরনের পরীক্ষা, সকল পরীক্ষার রেজাল্টেই এখন তৈরি করা হয় স্প্রেডশিট প্রোগ্রামের মাধ্যমে। ফলে রেজাল্ট প্রকাশ করতে এখন আর ব্যাগ পেতে হয় না, কষ্ট করতে হয় না, খুব সহজেই ফলাফল খুব দ্রুত বের করে ফেলা যায়। তাছাড়া প্রতি বছর জুন মাসে যে বাজেট ঘোষণা করা হয়, সেই বাজেট ঘোষণা করার জন্য স্প্রেডশিট হলো একটি অন্যতম প্রোগ্রাম। এই স্প্রেডশিট ব্যবহার করে খুব দ্রুতভাবে বাজেট ঘোষণা করা হয় বা বাজেটের পরিকল্পনা করা হয়। এছাড়া বাংলাদেশের পরিকল্পনা মন্ত্রণালয়ের বার্ষিক পরিকল্পনা তৈরি করতেও স্প্রেডশিট ব্যবহার করা হয়। তাহলে আমরা আজকে স্প্রেডশিটের ব্যবহার এবং স্প্রেডশিট নিয়ে আলোচনা করলাম বা আরো আলোচনা করব। স্প্রেডশিট ব্যবহারের ক্রম বিকাশ। প্রথমেই আমি এটি আলোচনা করেছিলাম যে স্প্রেডশিটের আজকের এই কম্পিউটার নির্ভর স্প্রেডশিট কিভাবে এসেছে। যে প্রথম মানুষ হিসাব নিকাশের জন্য যে যন্ত্রটি আবিষ্কার করে তার নাম হলো অ্যাবাকাস। অ্যাবাকাস আবিষ্কার করেই মানুষ বসে থাকেনি, হিসাব নিকাশের কাজকে আরো বেশি বেগবান করার জন্য তারা ক্যালকুলেটর আবিষ্কার করে। ক্যালকুলেটর আবিষ্কার করার পর জটিল জটিল হিসাব নিকাশ দ্রুত গতিতে করার জন্য তারা কম্পিউটার আবিষ্কার করে এবং কম্পিউটার আবিষ্কার করার পর কম্পিউটারে বিভিন্ন ধরনের উপযোগী স্প্রেডশিট সফটওয়্যার
তৈরি করা শুরু হয়ে যায়। যেমন ভিসি ক্যালক সর্বপ্রথম আবিষ্কৃত স্প্রেডশিট সফটওয়্যার, তারপর এক্সেল, ওপেন অফিস ক্যালক ইত্যাদি। এবার আমরা দেখব স্প্রেডশিট সফটওয়্যার খোলার নিয়ম। এই চিত্রটি যদি আমরা দেখি যে প্রত্যেক উইন্ডোজ অপারেটিং সিস্টেমেই একটি উইন্ডোজ টাস্ক বার নামে বার থাকে, তার সর্ববাম পাশে স্টার্ট নামক একটি বাটন থাকে। সেই বাটনে যদি তোমরা ক্লিক করো তাহলে একটি ডায়ালগ বক্স আসবে। সেই ডায়ালগ বক্সের ভিতর থেকে প্রোগ্রাম নামক অপশনটি সিলেক্ট করতে হবে। প্রোগ্রাম নামক অপশনটি সিলেক্ট করার পর তার সামনে আরেকটি সাব ডায়ালগ বক্স আসবে। সেই ডায়ালগ বক্স থেকে আমাদেরকে সরাসরি মাইক্রোসফট এক্সেল সিলেক্ট করতে হবে। এছাড়া অন্যান্য কিছু উইন্ডোজ অপারেটিং সিস্টেমে ভিন্নভাবেও থাকতে পারে। যেমন স্টার্ট বাটনে ক্লিক করার পর অল প্রোগ্রামস থাকতে পারে। সেই অল প্রোগ্রামসে ক্লিক করার পর মাইক্রোসফট অফিস নামক একটি অপশন থাকতে পারে। সেটিতে ক্লিক করার পর নিচে মাইক্রোসফট অফিস নির্ভর সমস্ত প্রোগ্রামগুলো বের হবে। সেখান থেকে আমরা মাইক্রোসফট এক্সেল সিলেক্ট করে নেব। অর্থাৎ মাইক্রোসফট এক্সেল খুলতে হলে আমাদেরকে প্রথমে স্টার্ট বাটনে ক্লিক করতে হবে, তারপরে প্রোগ্রাম বা অল প্রোগ্রামস, তারপর মাইক্রোসফট অফিস, সেখান থেকে মাইক্রোসফট এক্সেলের 2007, 2013, 2016 বা 2003 ইত্যাদি ভার্সন আমরা সিলেক্ট করব। সিলেক্ট করে ক্লিক করব। ক্লিক করলেই আমাদের সামনে মাইক্রোসফট এক্সেলের এই ধরনের ইন্টারফেস আসবে। তাহলে স্প্রেডশিট ও স্প্রেডশিট সফটওয়্যার কি? এই প্রশ্নের উত্তরে আমরা বলতে পারি স্প্রেডশিটের আবেদনিক অর্থ হলো ছড়ানো বড় মাপের কাগজ বা পাতা। স্প্রেডশিট ডাটা অ্যানালাইসিস সফটওয়্যার হলো মাইক্রোসফট এক্সেল। এক্সেলের সাহায্যে গাণিতিক সমস্যার সমাধান, তথ্য ব্যবস্থাপনা এবং নিখুঁতভাবে গ্রাফ তৈরি করা যায়। স্প্রেডশিট প্রোগ্রাম। স্প্রেডশিট হলো এক ধরনের কম্পিউটার প্রোগ্রাম। যদি আমাদেরকে জিজ্ঞেস করা হয় যে স্প্রেডশিট প্রোগ্রাম কি, তখন আমরা বলবো স্প্রেডশিট হলো এক ধরনের কম্পিউটার প্রোগ্রাম। রেজিস্টার খাতার পৃষ্ঠার ন্যায় এখানে অনেকগুলো ওয়ার্কশিট থাকে। এই ওয়ার্কশিট গুলোকে একসাথে ওয়ার্কবুক বলা হয়। অর্থাৎ একটি ওয়ার্কবুকে অনেকগুলো ওয়ার্কশিট থাকে। না থাকলেও আমরা নতুন করে খুলতেও পারি। তাহলে অনেকগুলো ওয়ার্কশিটের সমন্বয়ে একটি ওয়ার্কবুক তৈরি করা হয়। একটি ওয়ার্কশিটে অনেকগুলো সারি ও কলাম থাকে। কলামের শিরোনাম সাধারণত এ, বি, সি, ডি দিয়ে প্রকাশ করা হয়। সারি শিরোনাম 1, 2, 3 ইত্যাদি দিয়ে প্রকাশ করা হয়। যদি একটি কলামের শিরোনাম সি এবং একটি সারির শিরোনাম 2 হয়, তাহলে সি কলাম এবং 2 সারির ছেদবিন্দুতে অবস্থানকারী সেলের নাম হবে C2। এবার আমরা স্প্রেডশিট সফটওয়্যারের বিভিন্ন টুলবার সম্পর্কে পরিচিত হব। তোমরা দেখতে পাচ্ছ যে সবুজ অ্যারো চিহ্ন নির্ভর প্রথম যে বারটি দেখা যাচ্ছে এটাকে বলা হয় টাইটেল বার। তারপর টাইটেল বারের নিচে যে বারটি দেখা যাচ্ছে যেখানে ইনসার্ট, পেজ লেআউট, ফর্মুলাস, ডাটা, রিভিউ, ভিউ, ডেভেলপার ইত্যাদি মেনু থাকে। মেনুর ভিতর বিভিন্ন কাজের অপশন থাকে, এজন্য এটিকে বলা হয় মেনু বার। যেখানে সেলের নাম
এই যে আয়তাকার ঘরগুলো, ছোট ছোট আয়তাকার ঘরগুলোকে, এক্সেল শিটের আয়তাকার ছোট ছোট ঘরগুলোকে বলা হয় সেল। এখন সেলের আমরা কখন কোন সেলে অবস্থান করব সেই নামটি আমরা দেখব অ্যাড্রেস বারে। এটাকে অ্যাড্রেস বারও বলা হয় বা সেল রেফারেন্স নেম বক্সও বলা হয়। তাছাড়া এক্সেলে বিভিন্ন ধরনের গাণিতিক কাজ করার জন্য আমরা যে ফর্মুলা লিখব, সেই ফর্মুলা লেখার জন্য আমাদের একটি বার দেওয়া আছে। এই বারটির নাম হলো ফর্মুলা বার। স্প্রেডশিটের কাগজটি যেহেতু ছড়ানো বড় মাপের কাগজ, সেহেতু পুরোটা একসাথে আমাদের সামনে নাও থাকতে পারে। এই জন্য উপর থেকে নিচে দেখার জন্য আমরা যে বার ইউজ করব তাকে বলা হয় স্ক্রোল বার। উপর থেকে নিচে দেখার জন্য ভার্টিক্যাল স্ক্রোল বার, দুটো স্ক্রোল বার আছে, একটি ভার্টিক্যাল স্ক্রোল বার, অপরটি হরাইজন্টাল স্ক্রোল বার। হরাইজন্টাল স্ক্রোল বার দিয়ে আমরা ডান থেকে বাম বা বাম থেকে ডানে ওয়ার্কশিটকে নিয়ে যাব। এখানে এবিসিডি চিহ্নিত যে স্তম্ভগুলো আছে এগুলোকে বলা হয় কলাম, এবং 1 2 3 4 চিহ্নিত যেই ঘরগুলো আছে সেগুলোকে বলা হয় রো বা সারি। আর যেই সেলটি সিলেক্টেড আছে সেটিকে বলা হয় অ্যাক্টিভ সেল, আর যেগুলো সিলেক্টেড নাই সেগুলোকে বলা হয় ইনঅ্যাক্টিভ সেল। এই হলো মাইক্রোসফট এক্সেলের সাধারণ পরিচিতি। এছাড়া আরো অনেক অপশনই এখানে দেওয়া আছে, আপাতত আমরা এগুলোই মনে রাখার চেষ্টা করব। নিচে শীট 1, শীট 2, শীট 3 নামে কিছু ট্যাব আছে, এগুলাকে বলা হয় ওয়ার্কশিট ট্যাব। এখানে একটু বানান ভুল আছে, এটা ট্যাব হবে। এভাবে একটি ওয়ার্কবুকে 3টি ওয়ার্কশিট থাকে। এই ওয়ার্কশিটগুলো ছাড়াও যদি আমাদের আরো ওয়ার্কশিটের প্রয়োজন হয় তাহলে আমরা সামনে একটি বাটন আছে, সেই বাটনে ক্লিক করলে নতুন আবার আরেকটি শীট 4, শীট 5 নামে এভাবে একটি একটি করে নতুন ওয়ার্কশিট খুলতে থাকবে। আশা করি তোমরা এই অপশনগুলোর নাম বা এই বারগুলোর নাম মুখস্থ করবে। এখন আমাদেরকে যদি প্রশ্ন করা হয় ওয়ার্কশিট কি, তখন আমরা এর উত্তরে লিখব ওয়ার্কশিটের আবিধানিক অর্থ হচ্ছে কাজ করার কাগজ। অর্থাৎ মাইক্রোসফট অফিস এক্সেলে সারি এবং কলামের সমন্বয়ে আয়তাকার ঘর বিশিষ্ট যে কাগজে প্রোগ্রামের কাজ করা হয় বা গাণিতিক কাজ করা হয়, হিসাব নিকাশের কাজ করা হয়, তাকে ওয়ার্কশিট বলে। ওয়ার্কশিটের গঠন CDE এগুলো দ্বারা কলাম বোঝায়, 1 2 3 এগুলো দ্বারা রো বোঝায়। কলামের বাংলা নাম হলো স্তম্ভ আর রো এর বাংলা নাম হলো সারি। আর কলাম এবং স্তম্ভের সমন্বয়ে আয়তাকার ছোট ছোট ঘরগুলোকে বলা হয় সেল। তাহলে উপর থেকে নিচে দিকে লম্বা ভাবে যে সারি থাকে তাকে কলাম বলে। কলামের ঠিকানা ABC ইত্যাদি দিয়ে প্রকাশ করা হয়। বাম দিক ডানে যে সারি থাকে তাকে রো বলে বা সারি বলে। রো এর ঠিকানা 1 2 3 ইত্যাদি দিয়ে প্রকাশ করা হয় এবং ছোট ছোট ঘরগুলোকে সেল বলা হয়। এতক্ষণ আমাদের যে আলোচনা হলো তার পরিপ্রেক্ষিতে আমি তোমাদেরকে কয়েকটি প্রশ্ন দিলাম, তোমরা এগুলো খাতায় লেখার চেষ্টা করবে। যেমন 1 স্প্রেডশিট কি, 2 দুইটি প্রাচীন গণনা যন্ত্রের নাম লিখো, 3 একটি ওয়ার্কশিটে কতটি সারি থাকে। ওয়ার্কশিটের
ফাইল মেনু, আমরা মেনু বারের যে প্রথম মেনু তার নাম হলো ফাইল মেনুর পরিচিতি। ফাইল মেনু নিয়ে যেহেতু আমাদেরকে একটু বেশি কাজ করতে হয়, এজন্য এর পরিচিতির প্রয়োজন আছে। ফাইল মেনুর প্রথমেই থাকে নিউ বাটন। নিউ বাটনে ক্লিক করলে নতুন কোনো ফাইল অর্থাৎ নতুন একটি ওয়ার্কশিট ওপেন হবে। অর্থাৎ নতুন কোনো ওয়ার্কশিট ওপেন করতে নিউ বাটন ব্যবহার করা হয়। ওপেন, সেভ করা ফাইল বা ওয়ার্কশিট যেটি আমরা পূর্বে সেভ করব, সেটি যদি আমাদের ওপেন করার দরকার হয় তাহলে আমরা ওপেন বাটন ইউজ করে সেই ফাইলটির নাম সিলেক্ট করলেই হয়ে যাবে। অর্থাৎ পূর্বে সংরক্ষিত ফাইল খুলতে এটি ব্যবহৃত হয়। ওয়ার্কশিটে নতুন কোনো কাজ করে সংরক্ষণ করতে আমরা সেভ বাটন ইউজ করব। চলমান ফাইলকে সংরক্ষণ করতে সেভ বাটন ইউজ করা হয়। সেভ এজ বাটন, সংগৃহীত ফাইলকে ভিন্ন নামে, একটি ফাইলকে অপর নামে যদি একই ফাইলকে ভিন্ন নামে যদি আমরা সংরক্ষণ করতে চাই তাহলে আমরা সেভ এজ বাটন ইউজ করব। এছাড়া ওয়ার্কশিটে লেখা যদি আমাদের ছাপানোর প্রয়োজন হয় তাহলে আমরা প্রিন্ট বাটন ইউজ করব। চলমান ফাইলকে প্রিন্ট করতে অর্থাৎ ছাপাতে আমরা প্রিন্ট বাটন ইউজ করব। আর ওয়ার্কশিটের কাজ বন্ধ করতে আমরা বা চলমান ফাইলকে বন্ধ করতে আমরা ক্লোজ বাটন ইউজ করব। ওয়ার্কশিটে নতুন ওয়ার্কশিট খোলার জন্য আমরা নিউ বাটনে ক্লিক করব। প্রথমে আমরা এই বাম দিকে সর্ববামের উপরে অফিস বাটনে ক্লিক করতে হবে, সেখান থেকে নিউ বাটনে ক্লিক করতে হবে এবং তারপর ব্ল্যাঙ্ক ওয়ার্কবুকে ক্লিক করতে হবে। স্প্রেডশিট ফাইল বা ডকুমেন্ট সংরক্ষণ করতে প্রথমে আমাদেরকে পুনরায় আগের মতোই অফিস বাটনে ক্লিক করতে হবে, তারপর সেভ বা সেভ এজ বাটনে ক্লিক করতে হবে এবং যে ফাইল আমরা সংরক্ষণ করব তার একটি সুন্দর নাম দিতে হবে যাতে আমাদের সেই ফাইলের নামটি মনে থাকে এবং সর্বশেষে সেভ বাটনে ক্লিক করতে হবে। প্রথমে ফাইলে ক্লিক, তারপর সেভ এজে ক্লিক বা সেভে ক্লিক, তারপর একটি যোগ্য ফাইল নেম এবং সবশেষে সেভ বাটনে ক্লিক করে ফাইলটি সংরক্ষণ করতে হবে। স্প্রেডশিট ফাইল ওপেন করার নিয়ম, প্রথমে অফিস বাটনে ক্লিক করে তারপর ওপেন বাটনে ক্লিক করতে হবে, তারপরে আগের সেভ করা ফাইলের নাম সিলেক্ট করতে হবে এবং সবশেষে ওপেন বাটনে ক্লিক করতে হবে। এখন আমরা যদি পুরো ধাপটি দেখি তাহলে প্রথমে ফাইলে ক্লিক, তারপরে ওপেন বাটনে ক্লিক, তারপরে ফাইল নেম সিলেক্ট করতে হবে এবং ওপেন বাটনে ক্লিক করতে হবে। এবার আমরা আলোচনা করব স্প্রেডশিট ব্যবহারের সুবিধা এবং উদ্দেশ্য নিয়ে। এগুলো প্রশ্ন আকারে আসতে পারে। স্প্রেডশিট ব্যবহারের নানাবিধ সুবিধা। স্প্রেডশিট সফটওয়্যার ব্যবহারের মাধ্যমে হিসাবের কাজ দ্রুত ও নির্ভুলভাবে করা যায়। এর মাধ্যমে সহজ, কঠিন ও জটিল সকল ধরনের হিসাব করা যায়। এতে বিপুল পরিমাণ উপাত্ত নিয়ে কাজ করা যায়। সূত্র ব্যবহারের ফলে হিসাবের কাজ স্বয়ংক্রিয়ভাবে করা যায়। এর সাহায্যে পরীক্ষার ফলাফল খুব সহজেই তৈরি করা সম্ভব, কারণ এক একটি ওয়ার্কবুকে কমপক্ষে ৬৫,৫৩৬টি রো থাকে। এটা সব ভার্সনের সমান নয়, বর্তমানে যে ভার্সনগুলো আছে এগুলোতে আরো বেশি রো এর পরিমাণ থাকতে পারে। তোমরা ১ থেকে লাস্ট পর্যন্ত যদি যাও তাহলে তোমরা বুঝতে পারবে যে রো এর মোট সংখ্যা কত। ঠিক একইভাবে আমরা কলামের সংখ্যাও বের করতে পারি এবং কলামের সংখ্যা এবং রো এর সংখ্যা গুণ করলে আমরা সেলের সংখ্যাও বের করতে পারি। স্প্রেডশিট ব্যবহারের উদ্দেশ্য। স্প্রেডশিট প্রোগ্রামের মাধ্যমে
একটা ওয়ার্কশিটে সব ধরনের উপাত্ত প্রবেশ করানো হয়, ফলে যে কোনো ধরনের যে কোনো সংখ্যক উপাত্ত অল্প সময়ে সম্পাদন করা, হিসাব করা, বিশ্লেষণ করা এবং প্রতিবেদন তৈরি করার কাজ স্প্রেডশিট প্রোগ্রামের মাধ্যমে করা যায়। এই দুটোই প্রশ্ন আকারে আমাদের পরীক্ষায় আসতে পারে, যেমন স্প্রেডশিট ব্যবহারের নানাবিধ সুবিধাগুলো বর্ণনা করো বা স্প্রেডশিট ব্যবহারের উদ্দেশ্যগুলো কি কি। এই আলোচনার পরিপ্রেক্ষিতে আমরা এই প্রশ্নগুলো পেতে পারি যে স্প্রেডশিট প্রোগ্রাম বলতে কি বোঝায়, স্প্রেডশিট ব্যবহারের নানাবিধ সুবিধাগুলো কি কি। এই দুটো প্রশ্ন তোমরা লিখবে এবং এর উত্তর তোমাদের খাতায় লেখার চেষ্টা করবে। স্প্রেডশিট ও স্প্রেডশিটের ব্যবহার, অর্থাৎ কি কি গাণিতিক কাজে স্প্রেডশিট ব্যবহার করা হয়। আমি প্রথমে বলেছি যে কোনো ধরনের গাণিতিক কাজই স্প্রেডশিটে করা যায়, শুধু নিয়ম কানুনগুলো আমাদেরকে জানতে হবে। আমরা এখন যোগ, বিয়োগ, গুণ, ভাগ কিভাবে করতে হয় তা সম্পর্কে আলোচনা করব। যেমন এখানে একটি ছক দেওয়া আছে যে একটি দোকানে প্রতিদিন বিভিন্ন ধরনের চকলেট বিক্রি হয়। তার পরিপ্রেক্ষিতে সোমবারে ওই দোকানে মার্স বার নামে চকলেট একটি বিক্রি হয়েছিল, টুইক্স নামে চকলেট 60টি বিক্রি হয়েছিল, বাউন্টি নামে চকলেট 8টি বিক্রি হয়েছিল এবং অন্যান্য চকলেট 1টি বিক্রি হয়েছিল। এখন আমাদেরকে যদি ওই দিনের টোটাল বিক্রির হিসাব বের করতে হয়, চকলেটের হিসাব, তাহলে আমাদেরকে যে সূত্রটি লিখতে হবে সেটি হলো, এখানে প্রথম চকলেটের সংখ্যা দেওয়া আছে B4 সেলে এবং সর্বশেষ দেওয়া আছে B7 সেলে, মাঝখানে B5, B6 আছে। তাহলে এখানে যে সূত্রটি তৈরি করা হয়েছে এটা রেঞ্জ দিয়ে, অর্থাৎ তুমি প্রথমে লিখবে সমান সমান ইকুয়াল টু, তারপরে সাম লিখবে, যোগ করতে হলে সাম লিখতে হবে, প্রথম বন্ধনী দিয়ে প্রথম সেলের নাম লিখবে বা ক্লিক করলেই লেখা হয়ে যাবে। তারপরে তুমি রেঞ্জ দিবে বা অনুপাতের চিহ্ন দিবে, দেওয়ার পর B7 লিখে ব্র্যাকেট শেষ করে এন্টার প্রেস করবে, তাহলে এখানে দেখবে যোগফল এসে গেছে, যোগফল হবে 17। এরপর বাকি দুটি কলামের যোগফল বের করার জন্য আমাদেরকে আর সূত্র লিখতে হবে না, আমরা এই ফলাফলের এই সেলের এখানে এই কোণায় এসে সেল পয়েন্টারটা ধরে লেফট বাটনে চেপে এভাবে টান দিলেই আমাদের এই সূত্র অনুযায়ী এখানে ফলাফল বের হয়ে যাবে। যেমন এখানে বের হয়েছিল 17, এখানে বের হবে 12, এখানে বের হবে 8। তাহলে দেখো একবার আমরা সূত্র লিখেছি, কিন্তু বাকিগুলোর জন্য আমাদেরকে সূত্র লিখতে হবে না, সূত্র কপি করেই আমরা এইগুলো এমনিতেই বের করে ফেলতে পারব। তারপর এখানে আমরা ভাগের ব্যবহার দেখতে পাচ্ছি যে 50 ভাগ 10, এখানে রেজাল্টটি হয়তো ভুল আছে, এটা 5 হবে, 7.5 উঠে গেছে, তোমরা এটি 5 ধরে নিবে। তাহলে এরপর গুণ, 10কে 8 দিয়ে গুণ করলে 80 হয়, তারপর 50-এর সাথে 10 যোগ করলে 60 হবে এবং 10 থেকে 5 বিয়োগ করলে 5 হবে। এই চিহ্নটিকে কম্পিউটারের ভাষায় স্ল্যাশ বলে, এটাকে অ্যাস্টারিস্ক বলে, যেটি গুণের চিহ্ন হিসেবে পরিচিত, এটা প্লাস সাইন, এটা মাইনাস। তাহলে এভাবে আমরা কম্পিউটারে স্প্রেডশিটে গাণিতিক কাজ করতে পারি। একটি কলামে যদি অনেকগুলো নাম্বার দেওয়া থাকে, যেমন A2 তে 1, A3 তে 9, A4 এ 2, A5 এ 5, A6 এ 7 এবং A7 এ 4, A8 এ 10 এবং A9 এ 8 দেওয়া আছে।
এই ভ্যালুগুলো এখানে বসানো আছে। এখন আমাদেরকে যদি বলা হয় এই কলামের সবচেয়ে মিনিমাম ভ্যালু কোনটা, সবচেয়ে ছোট সংখ্যা কোনটা, তাহলে মিনিমাম ভ্যালু বের করার জন্য আমরা ইকুয়াল টু মিন, এরপরে A2 থেকে A9 পর্যন্ত রেঞ্জ দিলে এন্টার প্রেস করলে এখানে 1 বের হয়ে যাবে। যদি সবচেয়ে বড় সংখ্যা বের করতে হয় তাহলে ইকুয়াল টু ম্যাক্স লিখে A2 রেঞ্জ A9 দিয়ে ব্র্যাকেট শেষ করে এন্টার প্রেস করলে 10 বের হয়ে যাবে, যেহেতু এখানে সবচেয়ে বড় সংখ্যা 10। এবার এই সবগুলোর যোগ করে মোট সংখ্যা দিয়ে ভাগ করলে আমরা জানি গড় বের হয়। তাহলে গড় বের করার জন্য আমাদেরকে যে সূত্র ব্যবহার করতে হবে সেটি হলো ইকুয়াল টু অ্যাভারেজ A2 অনুপাত A9, অর্থাৎ রেঞ্জ A2 রেঞ্জ A9, এরপর এন্টার প্রেস করবে, এন্টার প্রেস করলে 5.75 বের হয়ে যাবে। তোমরা বাসায় এগুলো প্র্যাকটিস করবে এভাবে, যাদের বাসায় কম্পিউটার আছে। এরপর দেখো, শুধু একটি মিনিমাম ভ্যালু বের করা যায় না, সেকেন্ড মিনিমাম ভ্যালু বের করা যায়। যেমন এখানে সেকেন্ড স্মলেস্ট লেটার সংখ্যা কোনটি সেটি বের করতে হলে ইকুয়াল টু স্মল A2 রেঞ্জ A9, এখানে কমা দিয়ে 2 লিখবে। 2 লিখে, যেহেতু আমরা দ্বিতীয় স্মল সংখ্যাটি চাচ্ছি, তারপর এন্টার প্রেস করলে 2 বের হয়ে যাবে, যেহেতু সবচেয়ে মিনিমাম হলো 1, তারপরেরটি হলো 2। এভাবে থার্ড লার্জেস্ট সংখ্যা কোনটি সেটি বের করতে হলে ইকুয়াল টু লার্জ লিখে A2 অনুপাত A9 লিখে কমা দিয়ে 3 লিখে ব্র্যাকেট শেষ করে এন্টার প্রেস করলেই এখানে 8 বের হয়ে যাবে, কারণ এখানে থার্ড লার্জেস্ট সংখ্যা হলো 8। এভাবে আশা করি তোমরা এই সূত্রগুলো বাসায় একটু চর্চা করবে এবং মুখস্থ করে ফেলবে, তাহলে তোমরা এই সূত্রগুলো লিখতে পারবে, সহজেই ভুলবে না। স্প্রেডশিট ও স্প্রেডশিটের ব্যবহারে আমরা এবার দেখছি একটি ফলাফল, যে স্টুডেন্ট নেম, সে ল্যাব 1-এ কাজ করে 20 নম্বর পেয়েছে, ল্যাব 2-তে কাজ করে 20 নম্বর পেয়েছে, প্রথম পরীক্ষায় 80 পেয়েছে, দ্বিতীয় পরীক্ষায় 80 পেয়েছে। তাহলে তার টোটাল নাম্বার কত হয়? টোটাল নাম্বার বের করার জন্য আমরা এর আগে দেখেছি ইকুয়াল টু সাম। যেহেতু প্রথম সে ল্যাব 1-এ যে নাম্বার পেয়েছিল সেটি আছে B2-তে, এবং লাস্ট এক্সাম 2-তে যে নাম্বার পেয়েছে সেটি আছে E2-তে, তাহলে ইকুয়াল টু সাম B2 অনুপাত চিহ্ন দিয়ে E2 লিখে ব্র্যাকেট শেষ করবে, অর্থাৎ রেঞ্জ দিয়ে এন্টার প্রেস করলে এখানে 200 চলে আসবে। একই নিয়মে বাকি ফলাফলগুলো বের করতে হলে আমাদেরকে আর সূত্র লিখতে হবে না, আমরা এইখানে মাউস পয়েন্টার বা সেল পয়েন্টার নিয়ে যখন এই চিহ্ন এসে যাবে তখন আমরা নিচের দিকে লেফট বাটনে চেপে নিচের দিকে টান দিলেই বাকি ফলাফলগুলো অটোমেটিক চলে আসবে। তাহলে দেখো, তোমরা নিজেরাই চিন্তা করে দেখো স্প্রেডশিটে কাজ করতে কত বেশি সুবিধা। সাধারণত গাণিতিক কাজে স্প্রেডশিট ব্যবহার করা হয়, আমরা জানি। স্প্রেডশিটের সাহায্যে অনেক ধরনের গাণিতিক কাজই করা যায়। যোগ করতে হলে স্প্রেডশিটের এক্সেলে দুইভাবে যোগ করা যায়। একটি হলো স্বয়ংক্রিয়ভাবে যোগ, যেটি এই ধরনের চিহ্নতে ফর্মুলা বারে দেওয়া আছে, এটাকে বলে সাম চিহ্ন। এই সাম চিহ্নের মান হলো অটো সাম। যে সূত্রটি আমরা আগে লিখেছি সেই সূত্রটি আমাদের আর লিখতে হবে না, এটা অটোমেটিক্যালি এই বাটনে ক্লিক করলে লেখা হয়ে যাবে। এটাকে বলা হয় স্বয়ংক্রিয়ভাবে যোগ করা। আরেকটি হলো আমরা নিজেরা যোগ করা। নিজেরা যোগ করতে হলে সূত্র নিজেরা লিখতে হবে, এই একই সূত্র নিজেরা লিখতে হবে, লিখে আমরা ফলাফল পেতে পারি, অথবা আমরা সরাসরি অটো সাম রেঞ্জ দিয়ে অটো সাম দিলে প্রকৃত সেলে নিয়ে রেজাল্টের সেলে নিয়ে অটো সামে ক্লিক করলেই আমরা যোগফল পেয়ে যাব। বিয়োগ করার ক্ষেত্রে আমরা যদি চিন্তা করি, যেমন A1 সেলের মধ্যে মান আছে 25,
আর তার থেকে B1 সেলের মান 12 বিয়োগ করতে হবে। তাহলে আমরা সরাসরি এই সূত্রটি লিখে দিলেও বিয়োগ হয়ে যাবে, যে ইকুয়াল টু A1 মাইনাস B1। A1 এ যে মান আছে সেখান থেকে B1 এর মানের বিয়োগ, এই সূত্রটা লিখে এন্টার প্রেস করলেই এখানে ফলাফল এসে যাবে 13। তোমরা সূত্রটি ভালো করে দেখে নাও এবং বোঝার চেষ্টা করো। স্প্রেডশিট প্রোগ্রামের আরেকটি অন্যতম অপশন হলো এর মধ্যে ডায়াগ্রাম বা গ্রাফ সৃষ্টি করা যায় বা তৈরি করা যায়। যে কোনো প্রকারের কতগুলো মান দিয়ে তাদের মধ্যে তুলনা বা পার্সেন্টেজ বের করার জন্য আমরা ডায়াগ্রাম বের করতে পারি, কারণ আমরা ডায়াগ্রাম দেখলে অনায়াসেই যে কোনো ব্যক্তি বুঝে ফেলবে যে কোন ডায়াগ্রামের সবচেয়ে উচ্চ স্তর এবং নিম্ন স্তরের যে ধাপগুলো যা নির্দেশ করবে তা বোঝা যে কোনো ব্যক্তির জন্য খুবই সুবিধা হবে। যেমন আমরা যদি একটি এলাকার জেএসসি পরীক্ষা, কয়েকটি স্কুলের জেএসসি পরীক্ষার ফলাফলের চিত্র যদি ডায়াগ্রাম আকারে প্রকাশ করি, এখানে যে ডায়াগ্রামটি আছে এই ডায়াগ্রামটি দেখলে যে কোনো ব্যক্তি, যদি এখানে স্কুলের নাম নেই, যে কোনো ব্যক্তি বুঝবে যে সবুজ চিহ্নিত কলাম দিয়ে বোঝা যাচ্ছে যে এই স্কুলের রেজাল্ট সবচেয়ে ভালো, তারপর কমলা রঙের কলামের রেজাল্ট, তারপর এই নীল রঙের স্তম্ভের নীল রঙের কলামের স্কুলের রেজাল্ট, তারপর লাল রঙের কলামের স্কুলের রেজাল্ট। তাহলে দেখা যাচ্ছে এভাবে আমরা ডায়াগ্রামের মাধ্যমে খুব সহজেই যে কোনো তুলনা, যে কোনো জিনিসের তুলনা বা যে কোনো প্রতিষ্ঠানের তুলনা করতে পারি। তাহলে স্প্রেডশিট বা ডায়াগ্রাম কি? ডায়াগ্রাম ওয়ার্কশিটের সংখ্যা জাতীয় তথ্যাবলীকে চিত্রের মাধ্যমে উপস্থাপন করাকে বলে। ডায়াগ্রাম হলো ওয়ার্কশিটের সংখ্যা জাতীয় তথ্যাবলীকে চিত্রের মাধ্যমে উপস্থাপন করা বা প্রকাশ করাকে বোঝায়। ডায়াগ্রাম অঙ্কন পদ্ধতি, এখানে বোর্ড প্রেজেন্ট অর্থাৎ 2005 সালে এসএসসি পরীক্ষায় পাশের হার, এটা বানানটি ভুল হয়েছে, এখানে হার হবে, কারণ ঢাকা বোর্ডে 86, কুমিল্লা বোর্ডে 60, যশোর বোর্ডে 95, রাজশাহী বোর্ডে 71। এভাবে যদি দেওয়া হয়, অনেকে আমরা যারা একটু লেখাপড়া জানি তারা হয়তো বুঝবো, কিন্তু যারা লেখাপড়া কম জানে তাদের জন্য বোঝা কঠিন হবে। কিন্তু এটি যদি স্তম্ভ আকারে দেওয়া হয় এভাবে, তাহলে আমরা সহজেই বুঝে ফেলবো যে সবচেয়ে ভালো রেজাল্ট কোন কোন বোর্ডের এবং পর্যায়ক্রমে নিচের দিকে এসেছে কোন বোর্ড। এখন ডায়াগ্রাম যদি তৈরি করতে হয় তাহলে আমাদেরকে কোন ধাপ, এই প্রথমে আমাদের এইরকম ছক তৈরি করতে হবে। ছক তৈরি করার পরে এই ছকটি সিলেক্ট করতে হবে, দেখো কালো হয়ে আছে, তার মানে আমরা সিলেক্ট করেছি। করে ইনসার্ট মেনু থেকে চার্টস এ ক্লিক করতে হবে, চার্টস নামে অপশন থেকে ক্লিক করে এই চার্টস অপশন থেকে ক্লিক করতে হবে। তারপরে দেখো এখানে অনেকগুলো কলাম ডায়াগ্রাম, লাইন ডায়াগ্রাম, পাই ডায়াগ্রাম, বার ডায়াগ্রাম, এরিয়া ডায়াগ্রাম, স্ক্যাটার ডায়াগ্রাম এবং আদার বিভিন্ন ধরনের ডায়াগ্রাম বা চার্টের বা গ্রাফের নাম আছে, সেইগুলো আমরা সিলেক্ট করে দিব। সিলেক্ট করে দিলেই অটোমেটিক্যালি এরকম ডায়াগ্রাম তৈরি হয়ে যায়। অর্থাৎ ওকে বাটনে ক্লিক করলে, সিলেক্ট করে ওকে বাটনে ক্লিক করলেই নির্দিষ্ট আমরা যে ধরনের ডায়াগ্রাম চাই সেই ধরনের ডায়াগ্রাম স্প্রেডশিটে চলে আসবে। বিভিন্ন প্রকার গ্রাফ বা ডায়াগ্রাম, যেমন কলাম ডায়াগ্রাম আছে, লাইন ডায়াগ্রাম আছে, পাই ডায়াগ্রাম আছে, বার ডায়াগ্রাম আছে। এই জিনিসগুলো তোমরা চিত্র আকারে হয়তো দেখেছো, এখন এগুলোর নামও তোমরা দেখলে, কলাম, লাইন, পাই এবং বার। এছাড়া আরো নানা ধরনের চার্ট বা গ্রাফ বা ডায়াগ্রাম কম্পিউটারে বিদ্যমান।
তোমাদেরকে আমি একটি কাজ দিলাম যে তোমাদের বিদ্যালয়ের 5 জন শিক্ষার্থীর আইসিটি পরীক্ষা প্রাপ্ত নম্বর এখানে দেওয়া আছে। যেমন আব্দুল্লাহ পেয়েছে 47, রহিমা পেয়েছে 43, জেবা পেয়েছে 42, মল্লিকা 45, দীপক 41, রনি 45। এই ডাটাগুলোর ভিত্তিতে তুমি তোমার কম্পিউটার স্প্রেডশিট প্রোগ্রামে একটি ডায়াগ্রাম তৈরি করো। এবার আমরা আসবো মূল্যায়নে। এতক্ষণ আমরা যা যা আলোচনা করেছি সেই আলোচনার পরিপ্রেক্ষিতে কিছু প্রশ্ন, তোমাদের অবজেক্টিভ প্রশ্ন। তোমরা আগে হয়তো শর্ট কোয়েশ্চেন গুলো দেখেছ, অর্থাৎ সংক্ষিপ্ত প্রশ্নগুলো দেখেছ। এখন আমরা পরীক্ষার আরেকটি ধাপ, যে অবজেক্টিভ প্রশ্ন কিরকম আসতে পারে সেই অবজেক্টিভ প্রশ্ন এখানে দেখব। যেমন এক্সেলে যোগ কতভাবে করা যায়, আশা করি তোমরা পারবে। ডায়াগ্রাম কোন রিবনে থাকে, এক্সেলে কয়ভাবে যোগ করা যায়, নিশ্চয়ই 2 ভাবে। ডায়াগ্রাম কোন রিবনে থাকে, আমরা কোথা থেকে বের করতে দেখেছি ডায়াগ্রাম, ইনসার্ট মেনুতে। এবার এই বাড়ি কাজটি তোমরা করার চেষ্টা করবে যে এমএস এক্সেলে ডায়াগ্রাম ব্যবহারের ফলে তথ্য খুবই সহজ ও সুন্দরভাবে উপস্থাপন করা যায়। ব্যাখ্যা করবে, খাতায় লিখে তোমরা উত্তর লেখার চেষ্টা করবে। অবজেক্টিভে আমরা আরো কিছু কোয়েশ্চেন দেখব। যেমন প্রথম স্প্রেডশিট সফটওয়্যার কোনটি, এটির উত্তর আশা করি তোমরা পারবে যে প্রথম স্প্রেডশিট সফটওয়্যার হলো ভিসি ক্যালক। মাইক্রোসফট এক্সেল এর কমান্ড গুলো কোন গুচ্ছে সাজানো থাকে, এটির উত্তর হলো রিবন গুচ্ছে। নতুন ওয়ার্কবুক খুলতে কোন কমান্ড দিতে হয়, Ctrl+N। যেহেতু তোমরা দলে নাই, তারপরে ওই প্রশ্নের উত্তরগুলো তোমরা বাসায় লিখে উত্তর লেখার চেষ্টা করবে। স্প্রেডশিট ব্যবহারের ক্ষেত্রসমূহ, স্প্রেডশিট সফটওয়্যার ব্যবহারের উদ্দেশ্য ইত্যাদি, এই প্রশ্নগুলো খাতায় লিখবে, লিখে উত্তর লিখবে। আরো কিছু প্রশ্ন, যেমন স্প্রেডশিটের প্রত্যেকটি পেজকে কি বলা হয়, কয়েকটি স্প্রেডশিট সফটওয়্যারের নাম লিখবে। স্প্রেডশিট সফটওয়্যারের 2টি ব্যবহার কি কি হতে পারে লিখো, ইত্যাদি। মাইক্রোসফট এক্সেল প্রোগ্রাম ব্যবহার করে একটি নতুন ওয়ার্কশিট খোলার ধাপগুলো পর্যায়ক্রমে লিখো। এই ধরনের সংক্ষিপ্ত প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসতে পারে। তাছাড়া ছোট প্রশ্ন, যেমন স্প্রেডশিট কি, 2টি প্রাচীন গণনা যন্ত্রের নাম কি, একটি ওয়ার্কশিটে কতটি সারি থাকে, স্প্রেডশিট সফটওয়্যার ব্যবহারের উদ্দেশ্য কি। আশা করি তোমরা এই প্রশ্নগুলো অবশ্যই খাতায় লিখে উত্তর লিখবে। সর্বশেষ আরেকটি বাড়ি কাজ, যে তোমার বিদ্যালয়ের কোন কোন ক্ষেত্রে স্প্রেডশিট প্রোগ্রাম ব্যবহার করা হয়ে থাকে তুমি সেটি অনুমান করে লিখবে। যেহেতু তুমি এই চ্যাপ্টারের আলোচনা থেকে জানতেই পেরেছো যে স্প্রেডশিট অনেক কাজেই ব্যবহার করা হয়, এবং একটি বিদ্যালয়ের কোন কোন ক্ষেত্রে এটি ব্যবহার করা যায় তোমার মতামত সেই পরিপ্রেক্ষিতে প্রয়োগ করবে। তারপর এই প্রশ্নের উত্তর দিবে যে স্প্রেডশিট ব্যবহারের 5টি ক্ষেত্র তুমি বর্ণনা করবে, খাতায় লিখে উত্তর লিখবে। যাক, এতক্ষণ আমরা অনেক আলোচনাই করলাম। আশা করি তোমরা এই অধ্যায়টি ভালোভাবে বুঝতে পারবে। আমার এই ক্লাস এবং বই একসাথে নিয়ে তোমরা যদি ভালোভাবে পড়ো, পর্যবেক্ষণ করো, বারবার ক্লাসটি দেখো, বই দেখো, তাহলে আশা করি তোমাদের কোনো সমস্যা আর থাকবে না। এরপরেও যদি কোনো সমস্যা থেকেই থাকে তাহলে তোমরা আমার সাথে যোগাযোগ করবে, এবং যেই পার্টের সমস্যা হয় বা যে লাইনটি
যে টপিকসটি বুঝতে অসুবিধা হবে তার প্রশ্ন কমেন্টসে লিখলে সেই প্রশ্নগুলোর উত্তর আমি পরবর্তী একটি ক্লাসে দেওয়ার চেষ্টা করব। তোমরা যদি বাসায় বসে নিজে ভালোভাবে লেখাপড়া করো, আশা করি তোমরা সব বুঝতে পারবে এবং 22 তারিখে অনুষ্ঠিতব্য পরীক্ষায় ভালোভাবে অ্যান্সার করতে পারবে। আশা করি তোমরা ভালোভাবেই বুঝতে পেরেছো। তো আজকে আর কথা না বাড়িয়ে অনলাইন ক্লাসে আজকের মতো সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম।